This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, এ রাজ্যে বিরোধী রাজনৈতিক দল করা কি অন্যায়? মাঝে মধ্যে বিরোধী রাজনৈতিক দলের নেতারা এই প্রশ্ন তুলে থাকেন রাজ্যের শাসক দলের উদ্দেশ্যে। এই প্রশ্ন আরো জোরালো হয়েছে কোচবিহার কাণ্ডের পর। কোচবিহার কাণ্ড, দিনহাটা কাণ্ড নিশ্চয়ই মনে আছে আপনাদের। সেই রেশ থাকতে না থাকতেই কার্যত তারই পুনরাবৃত্তি দক্ষিণবঙ্গে শ্যামনগরে। সেখানে বিজেপি করার অপরাধে একজন মহিলাকে এবং তার পরিবারকে মারধর করা হয়, বিভস্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। ওই মহিলা এবং তার পরিবার তারা রীতিমতন তৃণমূল কংগ্রেস নেতাদের নাম ধাম দিয়ে দিচ্ছে, তালিকা দিয়ে দিচ্ছে। তৃণমূল কংগ্রেস অবশ্য বলছে এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। সব থেকে বড় কথা, যখন নাম ধাম তালিকা দিয়ে দিচ্ছে তখনও পুলিশ এখনো পর্যন্ত 7টা এক কাউকে আটক পর্যন্ত করতে পারেনি। দেখুন প্রতিবেদন। এক মাস হয়ে গেল ভোট পর্ব মিটেছে, কিন্তু থেমে নেই ভোট পরবর্তী হিংসা। ফের বিজেপির এক মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠল। এবার উত্তর 24 পরগনার শ্যামনগরে নিগৃহীতার অভিযোগ, বিজেপি করার অপরাধে তাদের এক ঘরে রাখা হয়েছিল। বুধবার বাড়ি থেকে বেরোতেই তার উপর হামলা চলে। ধারালো অস্ত্র দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়। ছাড়া হয়নি পরিবারের অন্য সদস্যদেরও। রেজাল্ট বেরিয়েছে, সেদিন থেকেই হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমাদের ওখানে সঞ্জয় ঘোষ একজন আছে আমাদের এই ওয়ার্ডে, তার ছেলেপেলেরাই আজ এই করেছে আমাদেরকে। 4 তারিখ থেকে আজ অবধি বাইরে বেরোতে পারি না। জল নিতে গেছি, জল নিতে দেয়নি, এসে আমাকে বাড়িতে সবাইকে মেরেছে আমাদের। আমি এর বিচার চাই। হ্যাঁ, ওরা বিজেপি বলেই আমাকে মেরেছে, বিবস্ত্র করে মারা হয়েছে। হ্যাঁ, এই লাগান কি অবস্থা করেছে, কাপড় ছিঁড়ে মেরেছিল ওই তৃণমূলের ছেলেরা। কয়েছি যে তোমরা বিজেপি করো, সেটা নিয়ে আমাদের এরকম মারধর করছে। আজকের দিকে না, সেই 4 তারিখের আগের থেকে ওরকম ঠেট দেয়, মার্ডার করবো, এই করবো সেই করবো করে 4 তারিখে এসে একবার ভাঙচুর করে গেছে। সমীর সরকার, রাহুল বিশ্বাস, সোমেন বিশ্বাস, সুদর্শন রায়, আমরা এর প্রতিবাদ চাই। এখানে শেষ নয়, অভিযোগ থানায় গেলে পরিবারকে তার ফল ভুগতে হবে বলেও শাসানি দেওয়া হয়। তাকে বলা হয়েছে যে তিনি যদি কোনো রকমভাবে কোনো জায়গায় কেস করেন বা ডায়েরি করেন তাহলে ওনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে। অবশ্যই আমরা দলীয়ভাবে কেস করছি, তো আমরা ব্যবস্থা নেব। সর্বত্র আমাদের কর্মীদের উপরে অত্যাচার চলেছে, কিন্তু এভাবে বিজেপিকে শেষ করা যাবে না। 27 দিনে 56 জনকে খুন করেছিলেন, আর 23টা গণধর্ষণের পরেও 2024-এ তো বিজেপি লড়াই দিল। আমি আবার বলছি, এই সরকারটা 26 পর্যন্ত থাকবে না। বিজেপি কর্মীরাই ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। স্থানীয় তৃণমূল নেতাদের অবশ্য বক্তব্য, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, প্রতিবেশীদের মধ্যে গণ্ডগোলেই হামলা। সেই তত্ত্বে শিলমোহর দিয়েছেন শাসক দলের রাজ্য নেতারাও। যেটুকুনি আমার কানে এসছে যে ওখানে উনি গরু টরু পোষেন এবং গরু পোষাকে কেন্দ্র করে লোকের জায়গাতে উনি গরু টরু বাঁধেন এবং ওই আশপাশ বাড়ির সাথেই তাদের একটা সমস্যা, মিটার ঘর নিয়ে কোনো একটা সমস্যা তাদের মধ্যে হয়েছে। এখানে পলিটিক্যাল কিচ্ছু না। যে কোনো ঘটনাকেই তৃণমূলের গায়ে লাগিয়ে দেওয়া হচ্ছে, তৃণমূলকে বদনাম করার জন্য বা কালিমালিপ্ত করার জন্য। এক্ষেত্রেও আমি নিশ্চিত প্রশাসন তদন্ত করবে এবং দেখা যাবে এটা অন্য কোনো ঘটনা, যে ঘটনায় তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য যা দোষ তৃণমূলের গায়ে লাগানোর চেষ্টা করা হচ্ছে। এর আগে মাথাভাঙায় এক বিজেপি কর্মীকে বিবস্ত্র করে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ অবরোধ থেকে বিধানসভায় ধর্নায় বসে বিজেপির মহিলা মোর্চা। জল গড়ায় দিল্লি পর্যন্ত। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা ছুটে আসেন মাথাভাঙায়। তার রেশ কাটতে না কাটতেই শ্যামনগরের ঘটনায় ফের কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। যখন আমরা লাইভ বুলেটিন করছি তখনও পর্যন্ত শ্যামনগরের ঘটনায় একজনকেও পুলিশ গ্রেপ্তার করেছে বলে অন্তত আমাদের জানা নেই। রাজ্যে এমন অনেক কিছু ঘটে যেখানে পুলিশের ভূমিকা নিয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতারা প্রতিনিয়ত প্রশ্ন তুলতে শুরু করেন, রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। কার্যত সেই একই সুর শোনা গেছে পরিবর্তনের জামানার প্রথম যে মন্ত্রিসভা, তার সদস্য মদন মিত্রর গলা থেকে। কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র কার্যত প্রশাসন এবং দলের অস্বস্তি বাড়িয়ে দিয়েছেন এই মন্তব্য করে। শুনুন। নিশ্চয়ই কোথাও শিথিলতা রয়েছে, ল্যাপসেস রয়েছে, তা নাহলে এই বাহুবলীরা এরমভাবে বাড়ছে কেন? পুলিশকে এমন কেস দিতে হবে যাতে অপরাধীরা বেরোতে না পারে। এই সকালে ধরলাম আর রাত্রে ছাড়ালাম, এই লুকোচুরি খেলা বন্ধ হোক।
আর এই মুহূর্তে কলকাতার দিকে নজর রাখতে হচ্ছে। ফের কলকাতায় শুট আউট, মৃত্যু। ফের কলকাতায় শুট আউট, দক্ষিণ কলকাতার গেস্ট হাউসে শুট আউট। সঙ্গী তরুণীকে গুলি করে আত্মঘাতী তরুণ, যেমনটা জানা যাচ্ছে। আজই ওই গেস্ট হাউসে ওঠে তরুণী। প্রাথমিকভাবে অবশ্য জানা গেছিল রবিবার উঠেছে, কিন্তু সর্বশেষ যা জানা যাচ্ছে আজকেই গেস্ট হাউসে উঠেছিল ওই তরুণী। ঠিক কি ঘটেছে? অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী স্পট থেকে। অরিত্র, দেখো শুভজিৎ, যেটা পুলিশ সূত্রে এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে যে এই যে লেক গার্ডেন্স থানার অন্তর্গত নিউ মেট্রো গেস্ট হাউস, সেই গেস্ট হাউসে আজ দুপুর 2টো নাগাদ এই তরুণ এবং তরুণী চেক ইন করেন এবং তৃতীয় তলার 301 নম্বর যে ঘর রয়েছে সেই ঘরে তারা চেক ইন করেন এবং তারা যে সময় ঢোকেন তার বেশ কিছুটা সময় পর, যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে বিকেল 4:50 নাগাদ এই তৃতীয় তলার ঘর থেকে গুলির শব্দ শুনতে পান হোটেলের যারা কর্মরত কেয়ারটেকার রয়েছেন বা হোটেলের স্টাফ রয়েছেন তারা। এবং সেই সময়তেই যে সময় গুলির শব্দ পাওয়া যায় তার কিছুক্ষণের মধ্যেই নিক্কি কুমারী দুবে, অর্থাৎ যে তরুণী যিনি আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই তরুণী ছুটে বেরিয়ে আসেন এবং সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনার কিছু সময় পরে, অর্থাৎ তরুণী হোটেলের রুম থেকে বেরিয়ে আসার পরে আবারও একটি গুলির শব্দ শুনতে পাওয়া যায় এবং সেই শব্দ শুনতে পাওয়ার পরে যখন হোটেলের যারা এই গেস্ট হাউসে যারা কেয়ারটেকার রয়েছেন তারা যখন সেখানে পৌঁছান, সেখানে দেখেন রাকেশ সাউ বলে যে তরুণ, সেই তরুণ নিজে গুলি করেছেন তার মাথায় এবং আত্মহত্যা করেছেন। দেখো ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা, হোমিসাইড ডিপার্টমেন্টের যারা আধিকারিক তারা এসে পৌঁছে গিয়েছেন। বন্দুকটা কোথা থেকে এলো এটাই তো প্রশ্ন। তিনিও ঘটনাস্থলে এসে পৌঁছে গিয়েছেন এবং দেখো এই বিষয়টাই কিন্তু এই মুহূর্তে পুলিশকে ভাবাচ্ছে যে এই রকম একটি জায়গায়, জনবহুল জায়গায় আগ্নেয়াস্ত্র কিভাবে এলো, কিভাবে সেই আগ্নেয়াস্ত্র তাদের হাতে এসে পৌঁছালো এবং কেনই বা এই গুলি চালানোর ঘটনা ঘটলো। দেখো যেটা অসম্ভব। নজর থাকবে অরিত্র, নজর থাকবে, নজর রাখো।